চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের উদ্বোধন, $1 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রত্যাশা, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস। শাপলা চত্বর হত্যা মামলায় হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নের সিদ্ধান্ত নেবে দল, রংপুরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। পশ্চিম তীর জুড়ে নতুন করে ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের, 70 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদাররা, 2টি মসজিদে আগুন। এবং নতুন করে স্পোর্টসের প্রথম আসরের পর্দার নামছে আজ, বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুখে নয়, কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আরও জানান, 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। 800 একর জমির ওপর নির্মাণ হতে যাওয়া চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন অধিক বিনিয়োগ হবে বলে আশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এ সময় বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চায়না ইকোনমিক জোনের যে আয়োজন, আজকের আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন এবং তার পাশাপাশি একটু জানাবেন যে ইকোনমিক জোন থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হবে। ধন্যবাদ। আসলে আজকে কিছুক্ষণ আগেই চায়না ইকোনমিক জোন প্রকল্পের উদ্বোধন হয়ে গেল এবং অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন। সেই সময় অর্থমন্ত্রী যেটি বলেছেন, আসলে চায়না ইকোনমিক জোনের মধ্য দিয়ে বাংলাদেশ, আনোয়ারা সহ বাংলাদেশের যে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক নতুন দ্বার উন্মোচন হবে। একই সাথে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের বর্তমান শেয়ার বাজারও ঘুরে দাঁড়িয়েছে, তাই চায়নাকে বাংলাদেশের শেয়ার বাজারও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সকল ধরনের বিনিয়োগে তারা আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হবে এবং নীতিগতভাবে সহায়তা করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে চায়নার রাষ্ট্রদূত যেটা বলেছেন সেটা হচ্ছে, প্রধানমন্ত্রীর যেই ভিশন, সেই ভিশন অনুসারে যেভাবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তারই প্রতিফলন হচ্ছে চায়না ইকোনমিক জোন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একই সাথে চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগ হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী। অন্যদিকে একই সাথে অর্থমন্ত্রী বলেছেন, লক্ষাধিক লোকের কর্মসংস্থানের মধ্য দিয়ে দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব দূরীকরণ হবে বলে মনে করছেন। একই সাথে আনোয়ারা সহ চট্টগ্রামের টানেল, কর্ণফুলী নদী এবং নতুন ব্রিজ সবকিছু মিলিয়ে চায়না ইকোনমিক জোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনীতিতে এবং দেশের কর্মসংস্থান সৃষ্টি করবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে, চায়নার বিনিয়োগকারীদের আসলে সকল ধরনের নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আকরাম হোসেন যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, বেনজির এবং আজিজ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ফরমাল চার্জ দাখিল করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিন মামলাটির ওপর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে 58 জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। পলাতক আছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে
তারপরে যদি তাদের মধ্যে এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে। এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, রাষ্ট্রপতির নির্বাচনে কাকে মনোনয়ন দেয়া হবে সেই বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। সকালে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। সবটা হবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যে স্থানীয় সরকার বিষয় আছে এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার। সভায় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ আবারও পরীক্ষায় বসেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমানের শিক্ষার্থীরা। এর আগে বন্যা এবং বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্থগিতাদেশের আগে অনুষ্ঠিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি প্রকাশ করে পরে নেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 99,688 জন, যারা 114টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। নিউজ 24 এর অনুসন্ধানী টিম আন্ডারকভারের বিশেষ প্রতিবেদন জিনের রাগ, যেখানে উঠে এসেছিল তান্ত্রিকের ছদ্মবেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে কিভাবে ফাঁদে ফেলছিল একটি প্রতারক চক্র। এমনকি রাসায়নিক পদার্থ ব্যবহার করে পুড়িয়ে দেওয়া হতো ভুক্তভোগীদের হাত। প্রতিবেদনটি প্রকাশের পরে নড়ে চড়ে বসে পিবিআই। ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে গ্রেফতার করা হয়েছে চক্রের 3 সদস্যকে। নাইমাল জিকোর রিপোর্ট। গেল জুন মাসের 19 তারিখ নিউজ 24 এর অনুসন্ধানী টিম আন্ডারকভারে প্রচারিত হয় জিনের রাগ শিরোনামের একটি প্রতিবেদন। এতে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তান্ত্রিক ও কবিরাজ পরিচয়ে স্বামী স্ত্রীর বনিবনা করানো, পরকীয়া বন্ধ করা কিংবা অলৌকিকভাবে সব সমস্যা সমাধানের প্রলোভন দেখাতো একটি চক্র। এরপর ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টির মিশ্রণে ঘটানো হতো তীব্র রাসায়নিক বিক্রিয়া, যা নিমিষেই ভুক্তভোগীর শরীরে তৈরি করত গভীর ক্ষত। এই প্রতিবেদন প্রকাশের পর অভিযানে নামে প্রশাসন। তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে কুমিল্লা ও নোয়াখালীর বেদেপল্লীতে অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে পিবিআই। এই মামলাটা আমরা গ্রহণ করার পরে অভিযানের প্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে 2 জন এবং নোয়াখালী থেকে আরো আরেকজনকে গ্রেপ্তার করি। তাদেরকে আমরা গ্রেপ্তার করে গত 25 তারিখে আদালতে সোপর্দ করি। পুলিশ জানায় কেমিক্যালের মাধ্যমে শরীরে ক্ষত তৈরি করার পর জিনের ভয় দেখানো হতো। এরপর সেই ক্ষত সারানোর অজুহাতে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময়ে বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও 16,000 টাকা তাদের কাছ থেকে
নেন। সংস্থাটির দাবি একই কৌশলে দেশে ও বিদেশে একাধিক ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলাগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজের পরিকল্পনায় কাফরুলে গোলাগুলির ঘটনা ঘটে। কাফরুল থানা যুব দলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে শুটার ভাড়া করা সহ 25 লাখ চুরি হয় বলে জানায় ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, দীর্ঘদিন ধরে এলাকার ময়লা টেন্ডার, ফুটপাত দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুকে হত্যার পরিকল্পনা করে সিএনজি হাফিজ। টার্গেট মিস করে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হন। ডিবি জানায়, হত্যার সাথে সরাসরি জড়িত 4 শুটার সহ 8 জনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে পলাতক সিএনজি হাফিজ হত্যার মিশনে 11 জন অংশ নেয়। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরা আশেপাশে হতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। পশ্চিম তীর জুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সন্ত্রাসী নির্মূলের অজুহাতে আটক অন্তত 70 ফিলিস্তিনি। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনিদের উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে ইহুদিরা। এর মধ্যে 2 মসজিদে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পোড়া দেয়াল আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ মসজিদই ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের নীরব সাক্ষী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি দখলদাররা। নাবলুসের কুসরা গ্রামে আর রাহমা ও তুলকারেমের আরেকটি মসজিদে আগুন দেয় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। পুড়ে ছাই আসবাবপত্র। ছবিতে দেখা যায় হিব্রু ভাষায় প্রতিশোধ সহ উগ্র নানা স্লোগান সম্মিলিত গ্রাফিতি। এটি একটি ধর্মীয় অপরাধ, এটি একটি নৈতিক অপরাধ। পৃথিবীতে কোনো মানুষ নেই যে কোনো ধর্মীয় স্থানে আগুন লাগায়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গেল কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। সন্ত্রাসী নির্মূল অভিযানের অজুহাতে অসহায় ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি তেল গ্রামের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে আইডিএফ। জলপাই বাগান ও কৃষি জমিতে আগুন দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এদিকে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 750-এরও বেশি নতুন ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যা বাস্তবায়নে মূলত ফিলিস্তিনিদের ওপর এ আগ্রাসন বলে ধারণা অনেকের। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার অতিরিক্ত বসতি স্থাপনকারী পশ্চিম তীরে থাকার সুযোগ পাবে। আফরিন মৌ, নিউজ 24। ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মজুদ কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ছড়িয়ে পড়া এই খবরকে পুরোপুরি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাদের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্রের মজুদ রয়েছে। কূটনীতিকে সুযোগ দিতেই আপাতত এই বিরতি বলে জানিয়েছে জাতিসংঘের মার্কিন দূত। তবে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোলাবারুদ কমে আসছে মার্কিন সামরিক বাহিনীর, এমন খবরকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের জোরালো দাবি, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রয়োজনের চেয়েও কয়েক গুণ বেশি অস্ত্র মজুদ আছে। জাতিসংঘে মার্কিন দূতের মতে মূলত কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প। ফলস্বরূপ টানা 2 সপ্তাহের সংঘাতের পর এই অঞ্চলে নিজেদের পাল্টা প্রতিশোধমূলক হামলা স্থগিত করেছে তেহরানও। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই যুক্তরাষ্ট্র 3 বার বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি ইরানের। পাশাপাশি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে নিজের যুক্তরাষ্ট্র সফরের আগে নিউ ইয়র্কের মেয়রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন কোনো হামলা চালালে ইরানকে চরম মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মাঝে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং চলমান উত্তেজনা কমিয়ে আনতে নিজেদের মধ্যে নিবিড়ভাবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। নিবিড় আমিন,
নিউজ 24। এই ছিল এখনকার সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।